হ্যাঁ, এগুলো তো ঠিক করছেন। আচ্ছা, এটা লাল হয়ে আছে কেন? এটা ট্রান্সলেশনের জন্য আছে, আসে। ওই যে লরেন মিপসন দিছেন না, এই জন্যই। এটা ব্লক করা। এটাই যে তিনটে ইয়েতে ক্লিক করে একবারে নেভার নেভার ট্রান্সলেট ল্যাটিন, এই যে নেভার উপর এটা দেন, এটা দিয়ে দিয়ে দেন। এখন আর না আসার কথা, হ্যাঁ। আচ্ছা, আপনি ইয়েতে যান, কোড এডিটরে যান, দেখাচ্ছি। আপনি উপরে যান, উপরে যান, উপরে যান। পিক্সেল একটু, এই যে স্পেলিং ভুল, ব্যাকগ্রাউন্ড স্পেলিং ভুল আছে, ব্যাকগ্রাউন্ড স্পেলিং ভুল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এটাতে তো, ওইটা তো আপনার ইয়ে আইকন ইয়ে করা লাগবে, ওইটা তো এমনিতে আসে না। আপনি এই যে উপরে যে লিংক লিখছেন, এই যে খেয়াল করেন, উপরে যান, আরেকটু উপরে যান। এই যে রিলেশন স্টাইল, এটা তো স্টাইল ট্যাগের ভিতর হবে না, এটা বাইরে হবে লিংক। এইটা, এটা বাইরে নিয়ে যান বা কেটে দেন, এটা উপরে দেওয়া আছে তো, এটা কাটেন। হ্যাঁ, এই লাইনটা কাটেন, পুরোটা কাটেন, উপরের লাইনটা। এটা লিংক আপনি ভিতরে দিচ্ছেন কেন? লিংক তো এটা বাইরে, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস কে লিংক করার জন্য। এটা স্টাইল ট্যাগের ভিতর হবে না। স্টাইল ট্যাগের ভিতরে আমরা সরাসরি সিএসএস লিখবো। ঠিক আছে, এখন যান, কোডে যান। হ্যাঁ, এবার হয়েছে। এবার আপনি যা দিচ্ছেন, এই যে নিচে 50 পিক্সেলের মধ্যে এরর আছে, দেখেন ডেট 50 পিক্সেল, আরো কয়টা এরর আছে, দেখলে বুঝে যায়। হ্যাঁ, এই যে দেখেন, নিচে যান, আরো নিচে, আরেকটু উপরে যান, মাঝখানে আরেকটু উপরে। এই যে থামেন, এই যে রেড, কালার রেড, এটাতে কেন নিচে দিয়ে লাল চিহ্ন কেন? কালার সিওএল ওয়ার, এটা তো আসার মতো কিছু দেখতেছি না, এটা আসলো কেন? আচ্ছা, আপনি রেডটা কাটেন তো। হ্যাশ দেন, হ্যাশ, হ্যাশ লিখেন। হ্যাঁ, এফ, এফ দেন। হ্যাঁ, এফ, এফ, হ্যাঁ এফ, এরপরে ডাবল জিরো, ডাবল জিরো। আচ্ছা, হয়েছে, যা হয়েছে হয়েছে, পাবে এটা, এটাতে কোনো এরর না, এটা এরর না, লাল থাকলে হচ্ছে এরর। আর এটা হচ্ছে সে নিচ্ছে না। সবই তো ঠিক আছে, আমি তো দেখতেছি ঠিক আছে। এখন ফন্ট সাইজ 50 পিক্সেল কেন আসবে না? অবশ্যই আসবে। কোনো জায়গায় ভুল আছে বা দেখায় ভুল আছে, দেখায়। ফন্ট সাইজ দেখে জানতো আপনি। এটা কোন লাইন? দেখি আগের আগের কালারের জায়গাটুকু কেটে দেন তো পুরোটা। আমি তো দেখতেছি ঠিক আছে। এই যে কালারের কোডটা কেটে দেন। হ্যাঁ, স্টাইলের পরে না, এই যে এখানে নিচে ফন্ট সাইজের আগে সবটুকু কেটে দেন,
মানে স্টাইলের ভিতরে যে কালারের ইয়েটা অপশনটা, হ্যাঁ এটাকে কাটেন তো, হ্যাঁ হ্যাঁ এতটুকু না, কালার পর্যন্ত, হ্যাঁ কালার পর্যন্ত। হ্যাঁ, এখন তো ফন্ট সাইজ স্পেলিং তো ঠিক আছে, 50 পিক্সেল ঠিক আছে। এখন আসছে, ইউ গেট কালার অন্য জায়গা থেকে পাইছি, আপনি কোন জায়গায় H2 কে ধরে রাখছেন এটা আলাদা ব্যাপার। H1 কে আপনি কোন জায়গায় একটা কালার দিয়ে রাখছেন, H1 কে বাইরে যান দেখেন, কোথাও নাই। হ্যাঁ আপনি আবার কন্ট্রোল এস দেন, সেভ করেন তো, সেভ করেন, হ্যাঁ সেভ করে যান, এবার রিলোড দেন, এখন দেখেন চলে গেছে, আপনি সেভ করেন নাই, আগেরটাই রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে খোরশেদ আলম ভাই শুনতেছেন? খোরশেদ আলম ভাই শুনতেছেন? হ্যাঁ ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। আচ্ছা সব করা হয়েছে তো না? আচ্ছা তাহলে ওটা আমাকে আগামী ক্লাসে দেখাই দিয়ে, হ্যাঁ। আচ্ছা জনি ইসলাম, আমাদের অনেক সময় চলে গেছে, 30 বাজে গেছে, হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ একটু স্ক্রিন শেয়ার করেন, হোমওয়ার্ক হয়েছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। সবগুলো পি ট্যাগ আছে, হ্যাঁ যান আপনি চিলড্রেন ট্যাগ কই, আপনি পি কে তো কোনো ক্লাসে দেন নাই। আচ্ছা আপনি তো পি কে কোনো ক্লাস দেন নাই, পি কে সরাসরি আপনি যে কালার দিয়েছেন সেই কালারই তো পাইছি, ঠিকই তো আছে। তা- এটা আমরা, তাহলে আপনাকে ক্লাস দিতে হবে পি কে আলাদাভাবে। তাহলে আপনাকে প্রথম তিনটাকে একটা ডিবের ভিতর নিতে হবে, শেষের তিনটাকে আলাদা আরেকটা ডিবের মধ্যে নিতে হবে, হ্যাঁ। আর আরেকটা সিস্টেম আছে ছোট ক্লাসের, বাট এটা অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ। এটা এখন না, এটা আমরা পরে শিখবো, হ্যাঁ। কিন্তু আপাতত আপনার সমাধান কি, ওই দুইটাকে দুই ডিবে রাখা, হ্যাঁ। হ্যাঁ ডিপ করবেন আপনি, হ্যাঁ এমনিতে ঠিক আছে। তাহলে কি সিএসএস টা সবাই বুঝতে পারছেন নাকি খুব কঠিন মনে হয়েছে? আচ্ছা আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে আমরা ওই যে টুকটুক করে আগায় যাব, হ্যাঁ কষ্ট হবে না। কিন্তু না বুঝতে পারলে আমার গলা ব্যথা হবে আর কি, ঠিক আছে। কালকে এক ব্যাচের সাথে আমার গলা ব্যথা হয়ে গেছে এই সিএসএস নিয়ে। হ্যাঁ বলেন। এটা তো কানেক্টে কোনো প্রবলেম হওয়ার কথা না, বলেন এটা তো খুবই ইজি, একটু দেখাচ্ছি। না আপনি যদি প্রজেক্টের ভিতর সবকিছু থাকে 100% শিওর ইমেজ আসবে। হ্যাঁ হয়তো
হয়তো আপনি প্রজেক্টের বাইরে থেকে কোনো ইমেজ কল করছেন, হ্যাঁ, হয় আপনাকে ইমেজ কল করতে হবে ইয়ে থেকে, আপনাকে মানে ইউআরএল সহ কোনো ওয়েবসাইট থেকে, না হয় আপনাকে রান করতে হবে প্রজেক্টের ভিতর থেকে। হ্যাঁ, প্রজেক্টের ভিতরে আপনি তো প্রজেক্টটাই সেই কম্পিউটারে নিয়ে গেছেন নাকি, আপনি তো প্রজেক্ট শুদ্ধই আরেক কম্পিউটারে নিয়েছেন, তাহলে সেটা রান করবে না কেন? এটা এরকম কখনো হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হয় না কখনো। আচ্ছা, এখন আমাদের ক্লাস 7, আমরা কিন্তু ক্লাস 7-এ খালি 2-3টা টপিকস আমরা পারি না, আর সব আমরা পারি। একটু খালি দেখাই দিলে বুঝবো যে হ্যাঁ কথা সত্য। ঠিক আছে, দেখেন এই যে ক্রিয়েট অ্যান এক্সটার্নাল সিএসএস, এটাকে আমরা করে ফেলছি না? বলেন তো, ক্রিয়েট অ্যান এক্সটার্নাল সিএসএস, আমরা তো এক্সটার্নাল সিএসএস গত ক্লাসে ইউজ করে ফেলছি, ঠিক না? এবং এখন আপনারা করেও দিচ্ছেন আমাকে, ঠিক না? এটা আমরা করে ফেলছি। সিএসএস ফ্লটের ইউজটা আমরা আজকে দেখব, যদিও ফ্লটের ইউজটা আমরা ভবিষ্যতে খুব বেশি করব না, আমরা ফ্লেক্স ইউজ করব বেশি। হ্যাঁ, ফ্লটের চাইতে। তারপর ফ্লটের দু একটা টার্ম থাকে। হ্যাঁ, ব্লক লেভেলের ইভেন্ট, হ্যাঁ, ডিসপ্লে প্রপার্টিগুলো আমি দেখাই দিব। ফ্লটের ইউজ আর সিএসএস ফ্লট। আচ্ছা, একটা দুই তিনবার বলে ফেললাম, ফ্লট ইউজিং সিএসএস ফ্লট একই কথা, দেখাই দিব। তাহলে ব্লক লেভেল এলিমেন্ট একটু হালকা ছোট্ট একটা টপিকস দেখাই দিব। এক্সটার্নাল সিএসএস আমরা পারি, মার্জিন প্যাডিং দেখাই দিব, বর্ডার ইউজ দেখাই দিব, টেবিল স্টাইলিং আপনারা পারবেন, রিসেট স্টাইলিং ইজি একটা জিনিস, আর লাস্টে পজিশনিংটা আমরা দেখবো। হ্যাঁ, আমরা যদি সহযোগিতা করেন এবং একটু মনোযোগী হন, অল্প সময় ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারবেন সবাই, খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, আমাদের প্রথমে তখন আর ভিডিও একটু আগে আবার রেকর্ড দিছি। হ্যাঁ, আমার ল্যাপটপ প্রবলেম হয়েছে, আমি একদম রিস্টার্ট দিয়ে ফেলছি। ঠিক আছে, একদম রিস্টার্ট করে ফেলছিলাম। আচ্ছা, তাহলে এখন আমি প্রথম কোনটা দেখব? আমরা সিলেবাস ধরে ধরে মডিউল ধরে আগে, হ্যাঁ, তাতে আপনাদের সুবিধা হবে ভালো। ডেকোরেট ওয়েবসাইট ইউজিং সিএসএস, এটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আমরা কিভাবে এটাকে ডেকোরেট করব, এটা আমরা করতে করতে মানে এটার আন্ডারে সবকিছু বলতে গেলে, ঠিক আছে, আমরা যত সিএসএস শিখতেছি এটার আন্ডারেই সব। এখন আমরা এখানে ডেকোরেট বলতে কি, ইম্পর্টেন্টলি যে টপিকসটা আপনাদেরকে বলা দরকার, যে আমরা তো যে গত ক্লাসে দেখলাম না, যে ক্লাস ধরে ক্লাসের ভিতর মানে সিরিয়ালি যেটা লিখবো আমরা, এটা দেখছেন না? আপনাদেরকে যে দেখাইলাম, কি কেউ একজন বলেন তো, এই যে প্যারেন্টের পরে সাইল দিয়ে তারপর পি ট্যাগ লিখলেন না আপনারা? হ্যাঁ, এইটাই হচ্ছে ডেকোরেট করা আর কি। হ্যাঁ, মানে আমি হুটহাট করে কোনো কিছুকে সিএসএস দিব না, তাহলে আরেকটাকে পেয়ে যাবে। এই যে আমরা কিভাবে লিখি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা প্রথমে একটা কাজ করব, যে কোনো সিএসএস ফাইলে প্রথমে একটা স্টার চিহ্ন দিব। হ্যাঁ, অথবা আমি বডি লিখতে পারি, বডি লিখলে আপনারা উদাহরণটা বুঝতে পারবেন। বডিকে দিলাম এইচটিএমএল ট্যাগ, ডিরেক্ট বডি। এটাকে আমরা কি করব, মার্জিন 0 প্যাডিং 0 করে দিব। হ্যাঁ, মার্জিন 0 আর প্যাডিং 0 করে দিব। এটা কেন? কারণ P1 H1 থেকে H6 পর্যন্ত বডি ওদের নিজস্ব একটা মার্জিন প্যাডিং থাকে, নিজস্ব। হ্যাঁ, এলআই এর থাকে, তো যাতে নিজস্ব কেউ কোনো মার্জিন প্যাডিং না পায়, তাই আমি 0 করে দিব। তারপর আমি যাকে যা দিব তাই পাবে। ঠিক আছে, এখন আমরা একটু স্টেমে যাই, এটা পার্থক্যটা দেখাচ্ছি। আমি এখানে একটা H1 ট্যাগ নিই। হ্যাঁ, একটা H1 ট্যাগ নিয়ে আমি লিখি সামান্য কোনো একটা কন্টেন্ট লিখি। হ্যাঁ, ডিভের র্যাপার ডিভের ভিতরে এটা আছে, তবে কন্টেনার লিখতে পারি আমি এটাকে। হ্যাঁ, কন্টেনার এমনি দিলাম একটা ক্লাসের নাম, কন্টেনার কিন্তু বিশেষ কিছু না, ক্লাসের নাম বললাম না, যা খুশি তা নেন, কোনো অসুবিধা নাই। আমরা এটাকে যদি দেখি তাহলে আমার এইচআর ট্যাগ কই, এই যে এইচআর ট্যাগ, দেখেন এল এর এই পাশে একটু ফাঁকা আছে। হ্যাঁ, এই পাশে একটু ফাঁকা আছে, খেয়াল করবেন, এল এর এই পাশে একটু ফাঁকা আছে। আমি এখন এটা পুরোটাকে কেটে দিই। হ্যাঁ, এখন আমার এটা চোখে পড়তেছে না, কিন্তু আমি যদি একটা বক্স নিতাম তাহলে আমার চোখে পড়তো। আমার এটাকে লাইভ হচ্ছে না, আবার লাইভ দিই। সার্ভার অফলাইন, সার্ভার স্ট্যাটাস, ওই পাশে একটু ফাঁকা,
এখন আমি যদি এখানে আচ্ছা বডিকে এখন এটা বোঝানোটা, আচ্ছা কন্টেনার আমি একটা কাজ করি, কন্টেনারটা ধরি, হ্যাঁ নিচে এনে কন্টেনারটা ধরি, তাইলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ কন্টেনারটাকে ধরলাম, ধরে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার F00 লাল দিল। হ্যাঁ আমার লাইভ সার্ভার হচ্ছে না কেন? আচ্ছা আমারই ভুল, আমি হচ্ছে সিএসএসটাকে ইনক্লুড করে নেই, তাই আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি, কি রেজাল্ট আসতেছে না কেন। এই জন্য আমি কনফিউজড হয়ে যাইতেছিলাম যে আমার রেজাল্ট আসতেছে না কেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের এরিয়া, ঠিক না? আর এই পাশে একটা ফাঁকা জায়গা আছে, দেখেন ফাঁকা জায়গা। এখন আমি যদি বডিটাকে, মানে তার মানে বডি থেকে সে একটা মার্জিন প্যাডিং পাইছে, আমরা মার্জিন প্যাডিংটা একটু পরে শিখবো। এখন আমি কি করলাম, মার্জিন আর প্যাডিংটাকে জিরো করে দিলাম। জিরো করার পর দেখেন এই যে আমার এটা এখন আর ফাঁকা নেই। খেয়াল করছেন এই জিনিসটা? এখন আর ফাঁকা নাই। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এটা এখন এল এর উপর কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, খেয়াল করছেন? এটা হচ্ছে H1 ট্যাগের একটা মার্জিন প্যাডিং না, এটা H1 থেকে পায় নাই, নিচেরটা যে পি থেকে পাইছে, কিন্তু সামান্য একটু থাকে, বুঝছেন? এটা খুবই অল্প, কিন্তু তারপরে থাকে। আমি যদি আরেকটা H1 ট্যাগ দিয়ে নিচে, তাহলে আরেকটু আপনারা এটা পার্থক্যটা বুঝতে পারবেন। হ্যাঁ আমি দুইটা H1 ট্যাগ দিলাম। হ্যাঁ এখন দেখেন এই যে একটা থেকে আরেকটা কত দূরে না, আমি কিন্তু বলি নেই তোমরা দূরে যাও, ঠিক আছে? এখন আমি চাইলে এখানে H1টাকেও আমি ইয়ে করে দিতে পারি যে তোমার মার্জিন প্যাডিং জিরো থাকবে। তাহলে এই যে আমরা যদি একসাথে একাধিক ইউজ করতে চাই, হ্যাঁ আমার প্রপার্টি মানে প্রপার্টি এক থাকবে, কিন্তু কয়েক জায়গায় এটাকে পাইতে চাই, এটা আরো করতে করতে আমরা ক্লিয়ার হবো, তখন একটা কমা দিব। কমা মনে রাখবেন, এই যে কমা, খেয়াল করেন। হ্যাঁ আমি একটু জুম করতেছি, এই যে কমা, আমি বডিকেও দিব, H1কেও দিব, বডিকেও মার্জিন জিরো প্যাডিং জিরো করে দিলাম, H1কেও করে দিলাম। এইভাবে আপনারা চাইলে অনেকগুলোকে করতে পারেন, পি কে করতে পারেন, এভাবে সবাইকে করতে পারেন। হ্যাঁ এখন আসেন, এখন দেখেন এগুলো একটু ইয়ে হয়ে গেছে না, ছোট হয়ে গেছে না, সব ছেড়ে দিছে না, আগের মতো ফাঁকা আছে বলেন তো? আগের মতো ফাঁকাটা নাই, ঠিক আছে? H1 এর যে একটা মার্জিন প্যাডিং ছিল সেটা এখন কমে গেছে। তো আমরা এই এতগুলো ট্যাগ লিখবো না, এগুলো অনেকগুলো ট্যাগের নিজস্ব কিছু মার্জিন প্যাডিং বাই ডিফল্ট থাকে। আমরা সবগুলোকে যদি স্টার সাইন দিই, স্টার মানে প্রোগ্রামিং এর ভাষায় বলেন, আর ওয়েব ডিজাইনে বলেন স্টার মানে অল, মনে রাখবেন। হ্যাঁ স্টার মানে অল, যখন ডাটা বেজ নিয়ে কাজ করবেন তখনও দেখবেন স্টার মানে অল, ঠিক আছে? অল সিলেক্ট করে দিলাম সবার ইনিশিয়ালি, শুরুতে কি করলাম, সবাই ইনিশিয়ালি মার্জিন জিরো প্যাডিং জিরো করে দিলাম। এখন দেখেন সব, আর আমাকে কাউকে বলতে হয় না কি বডি কি পি কি H1, এখন সবার মার্জিন জিরো প্যাডিং জিরো, আমি যাকে যা দিব সে তাই পাবে, ঠিক আছে? এই কাজটা আমরা করবো। আচ্ছা এরপর আসেন, আমরা কন্টেনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমরা কোনটা যেন শিখবো বলছিলাম, আমি প্রথমে মার্জিন প্যাডিং, বর্ডার, হ্যাঁ টেবিল এগুলো দেখাবো, আর ফ্লোট এবং ডিসপ্লে পজিশন এটা আমি একসাথে দেখাবো। হ্যাঁ এটা হচ্ছে রিসেট, এই রিসেটটা কিন্তু দেখাই ফেলছি। রিসেটটা কি, ওই যে একটার পর একটা ইউজ করা। হ্যাঁ ধরেন আমি নিচে আরেকটা নিলাম, কন্টেনার আরেকটা নিয়ে নিচে, হ্যাঁ কন্টেনার না, আমি ওইটাকে রেফার দিলাম, অথবা আমি প্যারেন্ট একটা ডিপ নিলাম, প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্ট একটা ডিপ নিলাম, এটা তো আমি একটা পি ট্যাগ দিই। হ্যাঁ খুব খেয়াল করবেন, এগুলো কিন্তু সিম্পল লজিক, যে মাথা ঢুকবে না এমন কোনো কিছু না কিন্তু। হ্যাঁ আহামরি কিছু না। দেখেন এখন আমি চিন্তা করতেছি, এই যে এখানে ওয়েবসাইটে আসেন। হ্যাঁ এখন আমি চিন্তা করতেছি, আচ্ছা পির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে H1 এর, আমি পি কেও সেটাই দিব, মানে পি এর মধ্যে যে প্রপার্টি গুলো আছে, হ্যাঁ আমি এগুলো H1 কেও দিব। তাহলে এখন কি করব, একজন এসে লজিকটা বলেন তো, ওকে একটা কালারও দিই। লজিকটা বলেন, আমার কথা আগে বুঝেন। হ্যাঁ কথা আগে বুঝতে হবে, যে আমি H1 এর জন্য মানে কন্টেইনার ডিবের জন্য, এখানে H1 বড় কথা না, আমি বুঝি কন্টেইনার, কন্টেইনারের জন্য যেই সিএসএস গুলো আছে, প্যারেন্টও সেই সিএসএস পাবে, তাহলে আমি এটা কিভাবে লিখবো বলেন তো? মানে নর্মালি আপনারা কি করবেন, আপনারা আবার কি করবেন, দেখে দেখে কাজটা করবেন। হ্যাঁ প্যারেন্ট এটাকে নিবেন, নিয়ে এখান থেকে আবার লিখবেন, আমি লিখলাম না, একটু কপি করে আনলাম, বড় জোরে এইটুকুই তো করবেন, ঠিক না? এটাই তো করবেন নাকি? না স্টার না, ওই যে
না না না, এটা আলাদা ডিবি, এখানে কিছু না, এটা একদম এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। এইচটিএমএল এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সিভিলিং বলতে পারেন, কন্টেইনার আর প্যারেন্ট সিভিলিং বডির সাপেক্ষে, ঠিক আছে, এমনিতে কোনো সম্পর্ক নাই। তখন আমরা কি করতে পারি, হ্যাঁ কমা কমা কমা, হ্যাঁ ওই যে একটু আগে দেখালাম না H1P বডি সবকিছু, তাইলে আমরা কি করতে পারি, এখানে একটা কমা দিয়ে দিতে পারি। মানে এখন এই কমা দিয়ে আমার ডট প্যারেন্ট, ডটটা দেই নাই, হ্যাঁ ডট প্যারেন্ট, এখন আমার এই প্যারেন্টও, প্যারেন্টের এই প্রপার্টি গুলো আছে, কন্টেনারের এই প্রপার্টি গুলো আছে, আপনি এখন যাকে খুশি যতটা কমা দিয়ে বসাইবেন, এটাকে রিসেট বলে আর কি। হ্যাঁ, এইভাবে আপনি যতটাকে এই প্রপার্টি গুলো দিতে চান। আমরা তখন দেখছি ক্লাসের রিইউজ, হ্যাঁ রিইউজ, আর এখন দেখলাম সিএসএস এর মানে রিইউজ। ক্লাস দিয়ে এখন আমরা এগুলোকে দেখেন একই রেজাল্ট, ঠিক আছে, একই রেজাল্ট, কিন্তু এখানে কিন্তু এই ডিবের সাথে এই ডিবের কোনো রিলেশন নাই। কে করো প্যারেন্টটা, কে করো চাইল্ড না। হ্যাঁ, একই ফাইলের ভিতর আছে, তাদের মধ্যে তো সম্পর্ক আছেই, বাট এমনিতে কিন্তু ওর সাথে কোনো সম্পর্ক নাই। এখন আপনি ধরেন অন্য কোনো একটা ফাইলে, অন্য কোনো ফাইলে আপনি সেটাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধরেন আমি আরেকটা ফাইল নিই, অ্যাবাউট ডট এসটিএমএল নিলাম, নিয়ে আমি এটা নর্মাল স্ট্রাকচারটা দাঁড় করাই। এখানেও আমি সিএসএস ফাইলটা ইনক্লুড করে নেব। হ্যাঁ, স্টাইল, সরি আমি লিঙ্ক দিব, লিঙ্ক স্টাইল ডট সিএসএস। এখানে এখন আপনি একটা ডিপ নেন, এটা দেখেন আলাদা ফাইলে আছে। হ্যাঁ, আমি এখানে একটা ডিপ নিচ্ছি, নাম দিচ্ছি টেস্ট, ঠিক আছে, টেস্ট। এখানেও আমি কিছু কন্টেন্ট নেই, ধরুন 50 ওয়ার্ডের কন্টেন্ট নেই, অথবা যা কিছু দেওয়া যায় আর কি। হ্যাঁ, যা খুশি দেন। এখন এই টেস্টটাকেও যদি আমি পাওয়াইতে চাই, হ্যাঁ টেস্টটাকে আমি এখান থেকে ভিজিট করি অ্যাবাউট ডট এসটিএমএল। হ্যাঁ, এই যে আসছে, এই কন্টেন্টটা আছে। এখন ধরেন আমি এটাকে পাওয়াইতে চাইতেছি আমার কন্টেন্টগুলো, হ্যাঁ সিএসএস গুলো, অ্যাবাউটে আসলাম, এই যে টেস্টটা নিলাম, স্ট্যান্ড ডট সিএসএস, যেহেতু এটাতে ইনক্লুড করা আছে আমি এটা তো দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ফাইল কোনো ব্যাপার না, এটা যত জায়গায় যাবে, ঠিক আছে। দেখেন এটা ডিজাইন নিয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমরা যত জায়গায় এই ক্লাসগুলো আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারবো। হ্যাঁ, এই নামে ক্লাসগুলো ইউজ করতে পারবো। এরকম কখনো প্রয়োজন হয়, এখন আপনি বলতে পারেন যে আপনি কাজটা পেঁচিয়ে করলেন কেন, আপনি তো এটাকে কন্টেইনার দিলে পারেন, এটাকে কন্টেইনার দিলে পারেন, কিন্তু না, আমার দরকার হচ্ছে কালার আর ব্যাকগ্রাউন্ডটা। এখন আমার আমার আলাদা কাজ থাকতে পারে, যেমন আমার এখানে ডট প্যারেন্ট, প্যারেন্টের আমার আলাদা প্রপার্টি থাকতে পারে, এটা তো পিটেক। আমি এটা ধরেন আরো কত কিছু করবো, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিতে হয় একটা। হ্যাঁ, ইউআরএল, আচ্ছা আপনাদের এটাতে কোনো ইমেজ নেই, আমি দুটো ইমেজ আনে কপি করে রাখি। হ্যাঁ, ক্লাস 7 এর ভিতর কোনো ইমেজ নাই, দেখি তো। একটা ইমেজ এনে রাখলাম। এখন আপনি মনে করতেছেন যে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবে, যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ এইভাবে দেয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে ইউআরএল, জাস্ট একটা ইউআরএল দিয়ে কোলন দিয়ে, হ্যাঁ আপনি এখন সিএসএস এর তো রুট ফোল্ডারে আছে, তাহলে আমি এই যে ইমেজটা দিয়ে দিলাম। তাহলে এখন কি, এটা তো আমার শুধু ইয়েটা পাবে, প্যারেন্ট ডিপটা পাবে, সবাই তো পাবে না, আমাকে ইন্ডেক্সে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এখন শুধু এটা পাইছি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুধু এইটুকু পাইছি। এখন এটা কন্টেন্ট যদি আমি বাড়ায় দিই, ইন্ডেক্সের এই যে পি ট্যাগটা আছে না, হ্যাঁ, এখানে ধরেন আমি আরেকটা পি ট্যাগ নিই, সেটা করতে পারি, কারণ এটা প্যারেন্টকে দিছি সম্পূর্ণ ডিপ, এটার ভিতরে যত কন্টেন্ট থাকবে সবার ব্যাকগ্রাউন্ড হবে ওইটা। হ্যাঁ, আমি লরেন দিলাম 200। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, কারণ আমার আলাদা আলাদা প্রয়োজন হতে পারে, দেখেন ওইটার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড না, বাট আমার দরকার হয়েছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড এখন দিয়ে দিছি, বাট দেখেন এটা লেখা সাদা আর এটা লেখা কিন্তু সাদা। হ্যাঁ, আমার দরকার ওইটুকু, আমি ওইটুকু নিলাম। অথবা ধরেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের উদাহরণটা বাদ দিয়ে দিই, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না, বাট পি ট্যাগের জন্য আমার একটা আলাদা কিছু লাগবে। হ্যাঁ, আলাদা কোনো একটা প্রপার্টি লাগবে, তখন আমি আলাদা আলাদা দিতে পারবো। অথবা এখানে যদি টেস্টের কথা চিন্তা করি, এই ফাইলে যে টেস্ট যে ইয়েগুলো আছে, আমি যদি এগুলোর কথা চিন্তা করি, এখন এগুলোর আমার আলাদা দরকার হইতে পারে। টেস্ট লজিকটা খেয়াল করবেন। হ্যাঁ, মূলত এই যে একসাথে ইউজ করা হয়, কারণ আমি কালার ব্যাকগ্রাউন্ড আর লিখতে চাইতেছি না, কারণ এই তিনটার কালার ব্যাকগ্রাউন্ড এক থাকবে এই জন্য, ঠিক আছে।
অথবা বাটনের কালার এক থাকবে। এগুলো হচ্ছে বাটন বা কমন যে কম্পোনেন্ট, যে সিএসএস গুলো বারবার ইউজ করা লাগে, এগুলো তখন এইভাবে কল করে দিবেন। এটা রিসেট হচ্ছে। হ্যাঁ, এটাকে আমি একটা ফন্ট সাইজ দিয়ে নিই। হ্যাঁ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি দিলাম 20 পিক্সেল। হ্যাঁ, তাহলে আমার কি হলো, আমি যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যদি যাই, এই যে এটার ফন্ট সাইজটা বড় হয়েছে। তার মানে আমার কালার এবং ব্যাকগ্রাউন্ডটা পাইছে ওই যে কমন যেটা রিসেট করলাম সেটা থেকে, আর ফন্ট সাইজ পাইছে আমার টেস্ট থেকে, মানে আলাদা যে ক্লাসটা আমি ডিক্লেয়ার করছি, সিঙ্গেল যে ক্লাসটা ডিক্লেয়ার করছি সেখান থেকে। বুঝতে পারছেন নাকি কার কাছে কমপ্লেক্স মনে হয়েছে বলেন তো? রাজাউল ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি ওই আইডি থেকে কথা বলেন। সাইফুল ভাই, কোনো প্রবলেম হয়েছে বুঝতে? হ্যাঁ, আর এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা বুঝতে পারছেন? একটা ইউআরএল দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, অথবা এই যে ধরেন অ্যাবাউট পেজে আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে আমরা ইউজ করতে পারি ইনলাইন সিএসএস। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনলাইন সিএসএস এ ব্যবহার বেশি হয়। স্টাইল দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড দিলে হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে কি হবে, ইউআরএল, কারণ ইমেজের তো একটা সোর্স লাগে বা হাইপার রেফারেন্স, তবে যখন সিএসএস ইউজ করবে তখন হবে ইউআরএল। ঠিক আছে, তখন হবে ইউআরএল। এবং একটা সিঙ্গেল কোটের ভিতরে দিব কিন্তু। হ্যাঁ, একটা সিঙ্গেল কোটের ভিতরে দিব। কি নামে আছে, টু ডট এইচ। এখন আমরা অ্যাবাউট পেজে আছি না, এই যে অ্যাবাউট পেজে আছে, দেখেন চলে আসছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের আরো কয়েকটা প্রপার্টি আছে। এই যে দেখছেন একটা বারবার রিপিট হয়েছে। আমরা যদি ইন্ডেক্সে যাই তাও দেখবো। হ্যাঁ, দেখেন এই একটা ইমেজ কিন্তু বারবার রিপিট হয়েছে। হ্যাঁ, এই রিপিট গুলো আমরা একটু অ্যাডভান্স শিখে নিই, এটা আজকে মডিউলে নাই। হ্যাঁ, এটা পরে দেখানোর হয়তো কথা, যেহেতু একসাথে শুরু করছে আমি এটা শেষ করে ফেলি। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা আরো কয়েকটা প্রপার্টি ইউজ করতে পারি। হ্যাঁ, অথবা পাশাপাশি করতে পারি, যেখান থেকে খুশি ওই ক্লাসটাকে ধরে করলে হইলো। আমরা কোথায় দিছি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন? আচ্ছা, আমরা ইন্ডেক্সেরটা দেখি। হ্যাঁ, ইন্ডেক্সে আমরা প্যারেন্টের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি এবং এটা বারবার রিপিট হইতেছিল। তা আমরা রিপিটটা বন্ধ করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড রিপিট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, মানে রিপিট হবে না। এই যে দেখেন এখন রিপিট হয় নাই, এক জায়গায় আটকে গেছে। হ্যাঁ, আমরা এটা একটা পজিশন বলে দিতে পারি। হ্যাঁ, মনে রাখবেন এটা একটু পরে দেখানোর কথা, বাট এটা এখনই দেখাই। হ্যাঁ, আর এটা আলাদা জিনিস, এটার ভিতরে আর কিছু নাই। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা এভাবে দিতে পারি, আমরা সরাসরি কাভারও লিখে দিতে পারি। হ্যাঁ, কাভার, সিও ভি ই আর, ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাকগ্রাউন্ড সাইজ, পজিশন না, সরি ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। এখন সে সম্পূর্ণ এরিয়াটা নিয়ে নিবে, এই যে কাভার করে ফেলছে। কিন্তু দেখেন এটা কি একটু নিচে নেমে গেছে বেশি। হ্যাঁ, এই জন্য আমরা বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড পজিশন, ওইটা দেখাইতে যাবে দেখানো হয় নাই। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ঠিক আছে, আমরা সেন্টারে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। তাহলে আমরা রিপিট বন্ধ করে দিলাম। আর ইমেজটা যদি ছোট থাকে, যাতে আমার পুরো এরিয়া কভার করে নাই, তাই সাইজটাকে কভার করে দিলাম। আর কি করলাম, ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে সেন্টার করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এই যে ইমেজটা একটু উপরে উঠে আসছে, সেন্টারই পাইতেছে এটা। হ্যাঁ, সেন্ট্রালি পাইতেছে এটা। হ্যাঁ, আমরা এই প্যারেন্ট ডিপটাকে একটু উইডার হাইট দিয়ে নিই, তাহলে আরো সুন্দর দেখা যাবে ইমেজটা। এটার উইডটা করে দেবো 100%। 100% মানে হচ্ছে যে ডিভাইসে যখন থাকবে লেফট থেকে রাইট পর্যন্ত অতটুকু জায়গা সে নিয়ে নিবে। 100% উইড, লেফট থেকে রাইট, মনে রাখবেন লেফট থেকে রাইট মানে হচ্ছে উইড। হ্যাঁ, মানে এক্স অ্যাক্সিস যেটা 100%। আর একটা হাইট দিয়ে নিই, কাস্টম হাইট। হ্যাঁ, হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল বা 500 পিক্সেল দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা চাইলে সুন্দর একটা ইমেজ আর না আনলে আসলে খারাপ দেখা যাচ্ছে, এটা নিয়ে একটু টেনশন করতেছিলাম। হ্যাঁ, একটা সুন্দর ইমেজ নিয়ে আসি, পিক্সেলের ভিতর যাই, কোথায় যেন আছে আমি ভুলে গেছি বুঝছেন। এই যে এই একটা ইমেজ আছে, ইমেজ হাতের কাছে থাকে কম। এই যে ওয়ান ডট এটাতে রেখে দিলাম। এখন আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিছি না, এটাকে কেটে ফেলবো।
হ্যাঁ, এটাকে কেটে ফেলবো। কেটে কি করব, এখান থেকে ওই উইডের হাইটটা আমার দরকার নেই। হ্যাঁ, উইডের হাইট দরকার নেই, প্যারেন্টেরও আমার দরকার নাই। অথবা প্যারেন্টটা রাখতে পারতাম, আসলে এখানে দিতে পারি। এটা পুরোটাকে কেটে উপরে তুলে নিয়ে যাই, এটাকে এখন একটা অন্যরকম কাজ করবো। হ্যাঁ, সবার উপরে রাখাটা এটা ভালো। বডিকে দিব এটা। হ্যাঁ, এটা কি করতেছি, বডিকে দিব, তাহলে পুরোটা ওয়েবসাইটে আবার সবসময় এটা পাবে। হ্যাঁ, ওয়েবসাইট জুড়ে আবার এটা থাকবে। তাহলে বডির তো আমি হাইট দিব না, বডিতে যা কন্টেন্ট পাবে পাইবে। ঠিক আছে, তবে উইথটা 100% রাখতে পারি, বডিতে 100%ই থাকে। এটাও দেওয়ার দরকার নেই, এতটুকুই। জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপিট নো রিপিট, এতটুকুই। এখন ইন্ডেক্স ফাইলে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দেই নাই, খালি অ্যাবাউট একটা দিয়ে আসছিলাম। হ্যাঁ, তো অ্যাবাউট এখন আর দেখার দরকার নেই, আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য অ্যাবাউট পেজটা খুলছি। দেখেন এখন সম্পূর্ণ বডিতে এই ইমেজটা পাবে। তো আমি ইমেজটা একটু চেঞ্জ করে দিই, অ্যাবাউটটা কেটে দিই, অ্যাবাউটের আপাতত আর দরকার নেই আমার। হ্যাঁ, যে উদাহরণটা দেখানোর দরকার ছিল দেখে ফেলছি। এটা আমরা ওয়ান ডট একটা আছে না, এটা দিলাম, এটা একটু সুন্দর। এই যে ইমেজটা চলে আসছে। হ্যাঁ, এখন ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে কোথায় যেন লাল, সেটাকে একটু আমরা সরাই ফেলি, নর্মাল কালার থাকুক। ঠিক আছে, এই যে এখন হয়েছে না সুন্দর। হয়তো কালার ম্যাচিং হয় নাই, কিন্তু এইটাই। আর এটা এফ এটাকে ব্লু করে দিই নাকি না কালো থাকবে বলুন তো, ফন্টের কালারটা কোনটাতে মানায়? লালের সাথে কালো যায় যায় না, সাদাই রাখলাম। আর এগুলোকে একটু বোল্ড করে দেয়। হ্যাঁ, বোল্ড করার জন্য হচ্ছে ফন্ট ফন্ট ওয়েট, WEIGHT, ফন্ট ওয়েট, বোল্ড, বোল্ডার। হ্যাঁ, অনেকগুলো আছে, ইউজ করতে পারবেন। বোল্ডার দুইটা। আবার অথবা বোল্ড ফন্ট ওয়েটটা 700, 400, 900। 400 হচ্ছে নর্মাল। হ্যাঁ, এভাবেও দিতে পারেন। এই যে ফন্টগুলো বোল্ড হয়ে গেছে, এই বোল্ড আছে, নিচের গুলো বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকুক, একটা সম্পূর্ণ এরিয়া নিয়ে কিন্তু এটা আমার থাকবেই। ঠিক আছে, এটা আমার থাকবেই। আবার আপনি চাইলে এটাকে পজিশন ফিক্সড করে দিতে পারেন। পজিশন যদি ফিক্সড করে দেন, তাহলে হবে কি, এটা ফিক্সড থাকবে, এখানে পড়ে থাকবে। আচ্ছা, এটা আমরা পরে দেখব। তাহলে কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা বুঝতে পারছেন বলেন তো? আচ্ছা, এরপর আমরা দেখব ইম্পর্টেন্ট জিনিস, মার্জিন প্যাডিং। হ্যাঁ, তো মার্জিন প্যাডিং দেখার জন্য আমি অ্যাবাউট পেজে যাব। এটার জন্য অ্যাবাউট পেজ দরকার, আর অ্যাবাউট পেজ থেকে সবকিছুকে কেটে দিব। আচ্ছা, অ্যাবাউট পেজে আমি মনে হয় ওই ডিপটার নাম দিয়ে রাখছি টেস্ট, আমি এগুলো সরাই দিই, এগুলো কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, ওই অ্যাবাউট পেজে তো বডি আছে না, আমি বডিতে দিছি, তো তাই অ্যাবাউট পেজের বডি ওইটা পাইছি, ওই ইয়েটা। হ্যাঁ, তাহলে এখানে এখন আমি কি করি বলেন তো? উপায়টা হচ্ছে আমি এখানে ডিপকে একটা ক্লাস দিয়ে নিই, এটা খুবই বাজে প্র্যাকটিস। হ্যাঁ, আমি এটাকে একটা ক্লাস দিয়ে নিই, ডিপকে একটা ক্লাস দিলাম, বডি, এটাকে একটা ক্লাস দিলাম বডি। তাইলে হইলো কি, HTML ট্যাগ না তো সবাই পাবে না। হ্যাঁ, আমি বডিটাকে জাস্ট একটা ডট লাগাই দিলাম, তাহলে এখন দেখেন অ্যাবাউট আর পাবে না। অ্যাবাউটের বডি আর ব্যাকগ্রাউন্ড কোনো কিছু পায় নাই। হ্যাঁ, কারণ এটা হচ্ছে CSS ক্লাসকে দিলাম। তো আমি মার্জিন প্যাডিং দেখবো অ্যাবাউট পেজে। হ্যাঁ, অ্যাবাউট পেজে মার্জিন প্যাডিং দেখার জন্য আমি একটা ডিপ নিব, খালি একটা ডিপ নিয়ে প্রথম। হ্যাঁ, খালি একটা ডিপ নিলাম, আর এর ভিতরে একটা পি ট্যাগ নিয়ে কিছু কন্টেন্ট দিয়ে রাখতে পারি। হ্যাঁ, 200 লাইন, 200 শব্দের একটা ডিপ দিয়ে রাখলাম। আচ্ছা, এটা নামিয়ে দিচ্ছে ডিপ। আচ্ছা, ডিপ না দিয়ে আমি এটাকে কন্টেন্ট দিই। হ্যাঁ, না কন্টেন্ট দিব না, কন্টেন্ট তো আছে। আমি এটাকে টেস্ট, এভাবে আমি দিচ্ছি নাকি টেস্ট আছে। আচ্ছা, প্যারা দিই। ঠিক আছে, প্রজেক্ট না তো এই জন্য একটু বুঝতে ইয়ে হয়ে যেতেছে যে কোনটা থেকে কোনটা দিয়ে আবার বিপদে পড়ি। হ্যাঁ, আচ্ছা, CSS এ কমেন্ট করা যায় কিন্তু। হ্যাঁ, এভাবে আমরা যেমন HTML এ কমেন্ট করি, CSS এও কমেন্ট করতে হয়। এক একটা সেকশনে কোথায় কোন CSS লিখছি সেটাকে আমরা কমেন্ট করে রাখবো। আবার ধরেন আমার প্রয়োজন না, এখন টেস্টটা দেখাবো না, এটাকে আমি কমেন্ট করে রাখতে পারবো। কমেন্টের জন্য স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, সরি, স্টার
স্ল্যাশ, এর ভিতরে আমরা যা কিছু লিখে এটা কমেন্ট হয়ে থাকবে। এখন আমি কমেন্ট লিখলাম মার্জিন প্যাডিং, হ্যাঁ, মার্জিন প্যাডিং, এই, এরপর আমি কোড লিখবো। এখন আপনি যদি মনে করেন এটাকে সম্পূর্ণটাকে কমেন্ট করবেন, এই যে কমেন্ট করে রাখবেন। এখন আর এটার আউটপুট আসবে না। আশা করি কমেন্ট নিয়ে বেশি কিছু বলতে হবে না, যেহেতু আপনার HTML কমেন্ট পারেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি ডট প্যারাকে ধরবো, হ্যাঁ, প্যারাকে ধরে একটা মার্জিন দিব। প্যারাকে ধরে একটা মার্জিন দেওয়ার আগে আমার করতে হবে কি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, হ্যাঁ। মার্জিন দিলাম 50 পিক্সেল, মার্জিন আমি লেফট দিই, হ্যাঁ, লেফট দিলাম, মার্জিন লেফট 50 পিক্সেল, ঠিক আছে। আর এটাকে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, সরি কি খাইলাম, শুধু ভিতর থেকে খাবার আসতেছে, ঢেকুর আসতেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর একটা উইড হাইট দিই, যেহেতু ভিতরে কন্টেন্ট আছে উইড হাইট দিব না, শুধু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর একটা মার্জিন লেফট 50 পিক্সেল দিলাম, হ্যাঁ। আমি দেখি কি আসতেছে, দেখেন এই মার্জিনটা হচ্ছে এই যে আমরা যখন কাগজে কলমে খাতা লিখতাম না, তখন আমরা কি করতাম, এই পাশে একটা মার্জিন রেখে বাকিটুকুতে আমরা হাতের লেখা জমা দিতাম না স্কুলে, হোমওয়ার্ক, আমরা এই পাশে একটা মার্জিন করে দিতাম। মার্জিন মানে হচ্ছে এই জায়গাটা আমি ছেড়ে দিলাম, যে দেখেন 50 পিক্সেল মার্জিন। এভাবে আমরা লেফট দিছি, টপ দিতে পারি, হ্যাঁ, টপ, টপ মানে উপরে, টপ মানে উপরে, ঠিক আছে, উপরে দিলাম। আমরা রাইটে দিতে পারি, হ্যাঁ, মার্জিন রাইট, RIGST, মার্জিন রাইট, রাইট মানে হচ্ছে যে রাইট পাশে আমার স্ক্রিনে, হ্যাঁ, রাইট পাশে। তারপর আমি দিতে পারি বটমটা, তো দেখতে পারবো না, বটমে আরো কন্টেন্ট দেওয়া লাগবে তাহলে, হ্যাঁ, বটমটা আরেকটা কন্টেন্টের সাপেক্ষে না হলে আসলে দেখাও যায় না, হ্যাঁ, বটম, স্পেলিং হয়নি, বটম, ঠিক আছে। বটমটা এখন দেখা যায় না, দেখা যাচ্ছে না। যদি আরেকটা কন্টেন্ট আমি দিই অবশ্যই দেখানো যাবে, সেটা হচ্ছে আমি এর নিচে এখন আমি আরেকটা ডিপ দেই, ডিপ নাম দিচ্ছি বটম, হ্যাঁ, মনে থাকে না কোনটা থেকে যে কোনটা দেই, মনে থাকে না। এটার মধ্যে আমি এরকম কিছু কন্টেন্ট নিয়ে নিই 50 সামান্য, হ্যাঁ। এখন দেখতে পারবেন যে এখানে একটা মার্জিন, এই যে দেখেন এটা হচ্ছে বটমের মার্জিনটা। আমি যদি এখন মার্জিনটা ছেড়ে দেই, মার্জিন বটম, ঠিক আছে, ছেড়ে দিলে এখন দেখবেন একটার সাথে আরেকটা লেগে গেছে, এই, তাহলে আমরা বটমটাও দেখলাম। বুঝতে পারছেন মার্জিনের ব্যাপারটা? টপ রাইট, টপ বটম লেফট রাইট, বুঝতে পারছেন? পরে 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 সব করা যাবে, কিন্তু মার্জিন বুঝছেন কিনা সেটা আগে বলেন। আচ্ছা, আমি 1 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, হ্যাঁ, 2 মিনিট, 1-2 মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যালো, শুনতেছেন তো না? আচ্ছা, এই দেখলাম আমরা মার্জিন। এখন আরেকটা জিনিস দেখবো, প্যাডিং। ওইটা না দেখে আমরা চারপাশে কিভাবে শর্টকাট গুলো ইউজ করে আমরা সেটা দেখবো না, হ্যাঁ। মার্জিন দেখলাম, এখন আমরা প্যাডিং দেখি, হ্যাঁ। প্যাডিং দিলাম 30 পিক্সেল দেই, সরি প্যাডিং দিলে তো হবে না, টপ দিই, বলে দিই, হ্যাঁ, টপ
তাহলে বটমে আছে 50 পিক্সেল মার্জিন, খেয়াল করবেন হ্যাঁ। আর টপে প্যাডিং আছে। এখন প্যাডিং জিনিসটা কি এটা আগে আমরা বুঝবো। এই যে দেখেন এই হচ্ছে প্যাডিং, এখানে 30 পিক্সেল প্যাডিং পাইছে। আমি আর বাড়াই দিই, 30 পিক্সেল না 300 পিক্সেল দিলাম। দেখেন কতটুকু জায়গা ছেড়ে চলে আসছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা লাল রয়ে গেছে। খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা লাল রয়ে গেছে। আমি যদি এখন মার্জিন টপ দিই, আমি টপ দিলাম, মার্জিন টপ দিলাম 50 পিক্সেল, সেটা 100 পিক্সেল দিই, তাহলে তো এখন আমি দুইটা টপে আছে। কিন্তু খুব খেয়াল করবেন লজিকটা, এটা নিয়ে আপনারা ভবিষ্যতে বিপদে পড়বেন, আমি বলে দিচ্ছি। যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। মার্জিন টপ দিলাম 50 পিক্সেল আর প্যাডিং দিলাম 100 পিক্সেল, তাহলে দেখেন তো আউটপুটটা কি আসে। দেখেন মার্জিন জায়গাটা এইটা, আর প্যাডিং হচ্ছে এই যে 100 পিক্সেল। তাহলে এর মধ্যে কোনো পার্থক্য কেউ বুঝতেছেন কোনো মার্জিনের প্যাডিং এর মধ্যে? হ্যাঁ, দুইটাই আমার কন্টেন্ট আমার বডি থেকে চলে আসছে, বাট পার্থক্যটা কি কেউ বলতে পারেন? হিউম্যান ল্যাঙ্গুয়েজে আপনি যে ভাষায় বুঝেন ওই ভাষায় বলেন। মানে সিম্পলি যদি বলি তাহলে পার্থক্যটা হচ্ছে মার্জিন আমার টোটাল ডিপটাকে, টোটাল ডিভিশনটাকে আমার কি করে, আমার এরিয়াটা ছেড়ে চলে আসে, ওইখান থেকে জায়গা ছেড়ে দিয়ে চলে আসে, এটা হচ্ছে মার্জিন। দেখেন সে কিন্তু জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে, ঠিক আছে। আর যখন প্যাডিং দিব তখন হবে কি, সে ভিতরের দিকে চলে আসবে, মানে নিজের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে পুশ করে ভিতরের দিকে। হ্যাঁ, ভিতরের দিকে পুশ করে সে জায়গা বড় করে নেয়, ঠিক আছে। এই এটা হচ্ছে সংজ্ঞা, বাকিটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। প্যাডিং হচ্ছে কি, সে তার নিজের মানে জায়গা না ছেড়ে আসে। একদম সহজ কথা যদি বলি, মার্জিন হচ্ছে সে জায়গা ছেড়ে আসে, আর প্যাডিং এ সে জায়গা ছাইড়ে আসে না, জায়গাটা রাইখা দিয়ে তারপর সরে আসে। পার্থক্যটা ক্লিয়ার হয়েছে? মার্জিন জায়গা, কোনটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো বলেন তো? আচ্ছা আমি কন্টেন্টকে একটা কালার দিই, হ্যাঁ কন্টেন্টকে ব্যাকগ্রাউন্ড লালে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, আমি এটাকে সাদার মতো করে একটা কালার দিয়ে দিই, হ্যাঁ একটু সামান্য একটু রাখি, একবারে চোখে যাতে না লাগে এরকম ভাবে দিলাম। হ্যাঁ এখনো কি লাগে? আর একটু সাদা দিই, এখন লাগার কথা না। হ্যাঁ এই যে এখন বুঝতে পারছেন, আমার মার্জিন উপর থেকে জায়গা ছেড়ে দিয়ে আসে, আর প্যাডিং কি করে, সে জায়গা রেখে তারপর ভিতরে আসে, সে জায়গা ছাড়ে না। হ্যাঁ আরেকভাবে বলতে পারি, সে তার ভিতরের কন্টেন্ট গুলোকে পুশ করে কিন্তু নিজের জায়গা ছাড়ে না। হ্যাঁ ভিতরে কন্টেন্ট পুশ করে, যে যেভাবে কাজ করতে করতে সংজ্ঞাটা নিজের মতো আইডিয়াটা করে নিয়ে, মার্জিন হচ্ছে সে বাইরে জায়গা ছেড়ে দিয়ে আসে। এটাতে আর কোনো লজিক নেই, ঠিক আছে। এই এরপরও এইগুলোকে হচ্ছে আমরা বক্স সাইজিং এ গেলে আর একটু ক্লিয়ার হয়ে যাব, হ্যাঁ যখন বক্স সাইজিং ইউজ করব। আচ্ছা এখন আমি আরেকটা পার্থক্য দেখাইতে পারি। এখানে যে অ্যাবাউট এর ভিতরে যে পিটা আছে, এটাকে ধরি প্যারার ভিতর পি, প্যারার ভিতর পি ডট প্যারা, তার ভিতরে পি, এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। হ্যাঁ এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমি। এবার সাদা সেটে একটু অন্যরকম দিই। হ্যাঁ এই যে ধরেন এইটাকে, এখন আরো ক্লিয়ার বুঝবেন প্যাডিংটা। এই যে দেখেন এটা হচ্ছে আমার কন্টেন্ট মেন, যে এটা হচ্ছে প্যারাগ্রাফটার পি ট্যাগে, আর এটা হচ্ছে আমার ডি। আচ্ছা আমি নিচের যে লেখাটা সেটা কেটে দিই, এটা আপনারা বুঝতে পারছেন বটম যে পায়, আপাতত আমি এটাকে কেটে দিই, ঠিক আছে। এটা তো আপনারা বুঝতে পারছেন, বটমটা জাস্ট প্রুফ দেখাইলাম আর কি। এখন এটা হচ্ছে মার্জিন, আর এটা টোটালটা হচ্ছে আমার ডিপ, যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এটা টোটালটা হচ্ছে আমার ডিপ, ঠিক আছে। এই এখন আমি সিএসএস এ একটু ট্রিকি পার্ট গুলো দেখবো। হ্যাঁ আমি কি করতেছি, আমি মার্জিন টপ দিলাম, বটম দিলাম, এগুলো আমরা শিখছি, টপ বটম লেফট রাইট। এখন আমরা চাইলে এইভাবে চারটা লিখতে পারি। হ্যাঁ মার্জিন টপ, তারপর হচ্ছে মার্জিন রাইট আর আই জিএসটি, আমি রাইটও দিলাম 50 পিক্সেল। হ্যাঁ তারপর হচ্ছে মার্জিন লেফট, হ্যাঁ নিচেরটা তো কেটে ফেলছি দেখা যাবে না। হ্যাঁ মার্জিন লেফট, মার্জিন লেফট দিলাম সেম 50 পিক্সেল দেই, বটমটা দিয়ে রাখি, নাই তো কি হয়েছে। হ্যাঁ মার্জিন বটম 50 পিক্সেল। হ্যাঁ
নিচেরটা দেখা যাবে না কারণ নিচে কোনো কন্টেন্ট নাই, কিন্তু নিচে যদি আমি কোনো কিছু লেখা শুরু করি এটা এখান থেকে লেখা শুরু হবে, এখান থেকে, হ্যাঁ? তাহলে এই হচ্ছে আমি চারপাশে দিলাম, হ্যাঁ, 50 পিক্সেল 50 পিক্সেল করে। তো আমরা চাইলে এই নিচেরটা তো প্যাডিং, এটা একটু ফাঁকা করে রাখি, আর এই চারটা হচ্ছে আমার মার্জিন। বুঝতে পারতেছেন তো না? আমি চাইলে এই চারটাকেই একসাথে ইউজ করতে পারি এক লাইন। এটার জন্য আমাকে লিখতে হবে শুধু মার্জিন, ঠিক আছে? আমাকে লিখতে হবে শুধু মার্জিন, তারপর চারটা ভ্যালু আমি একসাথে দিয়ে দিতে পারি, 50 পিক্সেল, ঠিক আছে, 50 পিক্সেল 50 পিক্সেল। এখন দেখেন তাও চারপাশে পাবে, চারপাশে সেম আউটপুট। আমি এখানে বাড়াই কমাই দিতে পারি, হ্যাঁ। এটা কোনটা? প্রথমটা হবে টপ, ঘড়ির কাটার মতো, মনে রাখবেন ঘড়ির কাটার মতো টপ। দ্বিতীয়টা হবে রাইট, তৃতীয়টা হবে বটম, চতুর্থটা হবে লেফট। তাহলে আমি বটমে 40 পিক্সেল, এটা তো দেখা যাবে না, 50 দিলে কি আর 40 দিলে কি, আমি লেফটে একটু বাড়াই দিচ্ছি 100 পিক্সেল। এখন দেখেন লেফটে বাইরে যাবে, এই যে লেফটে বাড়ছে, হ্যাঁ। আচ্ছা, আবার যদি আমরা চাই যে আমরা দুইটা ব্যবহার করব, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমরা যে গ্রাফ অঙ্ক করতাম না 19-এ, গ্রাফ অঙ্ক করতাম, হ্যাঁ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ হচ্ছে উপরে নিচে, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমাদের প্রথম দিতে হবে ওয়াই অক্ষ, হ্যাঁ, পরে দিতে হবে এক্স অক্ষ। মানে প্রথমটা হবে একদম সোজা কথা, প্রথমটা উপর নিচ ভ্যালু, আর দ্বিতীয়টা হবে ডানে বামে, ঠিক আছে? তো উপর নিচে আমি দিলাম 50 পিক্সেল, আর ডানে বামে দিলাম 80 পিক্সেল। দুইটা ভ্যালু দিব, যদি দুইটা ভ্যালু দেয় তাহলে প্রথমটা হবে উপরে নিচে, দ্বিতীয়টা হবে ডানে বামে। দেখেন এইদিকে পাইছে 80 পিক্সেল 80 পিক্সেল, আর 50 পিক্সেল 50 পিক্সেল, ঠিক আছে? আমরা নিচে আসলে একটা কন্টেন্ট রাখার দরকার আমাদের, ডিরেক্ট একটা পিটেক দিয়ে রাখি। এখন আমরা স্পষ্ট দেখতে পারবো, হ্যাঁ, এই যে তাহলে উপরে পেয়েছে 50, নিচে পেয়েছে 50, ডানে 100, বামে 100, না 80, যা দিছি তাই পেয়েছে, হ্যাঁ। এই বুঝতে পারছেন আপনারা? আবার আমরা যদি চাই যে না চারটা ভ্যালু সমান থাকবো, তাহলে আমরা একটা ভ্যালু দিলে হবে। যদি শুধু মার্জিন 50 পিক্সেল লিখি তাহলে কি হবে, চারপাশে 50 পিক্সেল 50 পিক্সেল 50 পিক্সেল করে পাইছি। ক্লিয়ার কি? বুঝতে পারছেন? বলেন তো। উপরা আমি যদি দুইটা ভ্যালু ব্যবহার করি তাহলে পাবে উপরে নিচে প্রথম ভ্যালু, আর দ্বিতীয় ভ্যালু পাবে ডানে বামে। আর যদি উপরের বাম দিকে দিতে হয় তাহলে আপনাকে লিখতে হবে মার্জিন টপ মার্জিন লেফট, ঠিক আছে? না ওইভাবে হবে না, হ্যাঁ হবে, আপনি মাথা খাটাইলে হবে। আপনি লেখেন উপরে দিলেন 50 পিক্সেল, প্রথমটা তো উপরেরটা, তারপর একটা কি রাইট না, দ্বিতীয় ভ্যালুটা 0 পিক্সেল, তারপরে তৃতীয়টা 0 পিক্সেল, চতুর্থটা লেফট, চতুর্থটাই লেফটে পায়, তো ওটা দিলাম 50 পিক্সেল। এখন পাইছে না? লজিকটা বুঝতে পারছেন? এই যে এখন দেখেন বটমে পাই নাই, রাইটে পাই নাই, উপরে আর এখানে পাইছি, এই হচ্ছে লজিক। এখন কি মার্জিনের এই যে ভ্যালু গুলো, চারটা ভ্যালু ঠিক প্যাডিং এর ক্ষেত্রে সেম, একটা একটা মানে সব এক, ঠিক আছে? এখন আমি এই যে প্যাডিংটাকে যদি বলে দিই প্যাডিং চারপাশে পাক, বুঝতে পারছেন তো? তবে বেশি ইউজ হয় কিন্তু দুইটা ভ্যালু, উপরে নিচে ডানে বামে, এটা খুব ইউজ হয়, মনে রাখেন, হ্যাঁ, খুব ইউজ হয় দুইটা ভ্যালু, দুইটা ভ্যালু আছে, উপরে নিচে 10 পিক্সেল দিয়ে দিলাম, ডানে বামে 20 পিক্সেল দিয়ে দিলাম, দুইটা ভ্যালু সবচেয়ে বেশি ইউজ হয়। আমি এখানে উদাহরণের জন্য আপনাদের দুইটা ভ্যালু লিখে দিই, হ্যাঁ, দুইটা ভ্যালু লিখে দিই। 50 পিক্সেল প্রথমটা হবে উপরে নিচে, দ্বিতীয়টা হবে ডানে বামে। প্যাডিং 100 পিক্সেল দিলাম, তার মানে কি চারপাশে পাবে, চারপাশে 100 পিক্সেল 100 পিক্সেল 100 পিক্সেল করে পেয়েছি। যেটা একটা ভ্যালু দিচ্ছি, আমি এত দিব না, আমি 10 পিক্সেল রাখি, হ্যাঁ, বা 20 পিক্সেল রাখতে পারি, এই কারণ আমি আরেকটা উদাহরণ দেখাবো এখন। এই প্যাডিংটা পাইছে, বুঝতে পারছেন আপনারা? এই কালারটা হচ্ছে ডিবিআর, আর এটা হচ্ছে আমার মেইন কন্টেন্টের, হ্যাঁ। এই মেইন কন্টেন্টটা কোনটা? এই যে প্যারা পি, মানে আমার পি ট্যাগের। এই পি ট্যাগটা যদি এখানে একটা প্যাডিং দিই কি হবে, কেউ একজন বলেন তো? প্যাডিং দিলে যে এল গুলো লেখাগুলো আবার এই পি ট্যাগের ভিতরে ঢুকে যাবে প্যাডিং দিলে, হ্যাঁ। আর মার্জিন দিলে ওইদিকে চলে আসবে। এটাকে এখন একটু ইউজ করি, দেখেন একটা প্যাডিং দিই, প্যাডিং দিলাম 20 পিক্সেল, তাহলে কি হয় দেখেন, এই যে এখন প্যারাগ্রাফটা ভিতরে চলে আসছে, ঠিক আছে, প্যারাগ্রাফটা ভিতরে চলে আসছে। আর মার্জিন দিলে এটা জায়গা নিয়ে নিবে, দেখেন একটু মার্জিন দিই, মার্জিন দিয়ে 30 পিক্সেল চারপাশে দিলাম, হ্যাঁ, উদাহরণের জন্য একটু দ্রুত করতেছি, মার্জিন দিলাম 30 পিক্সেল, এই যে দেখেন, হ্যাঁ, সে কি করছে জায়গা ছেড়ে চলে আসছে, এটা এখন ডিপ নিয়ে নিচ্ছে। যাক, এতগুলো আমরা ইউজ করবো না, আমরা সামান্য একটু প্যাডিং রাখি শুধু, এখানে আর মার্জিনের দরকার নেই। তো এই হলো মার্জিন প্যাডিং।
বুঝতে পারছেন? এই হলো মার্জিন প্যাডিং। এখন আমি একটা কাজ করি, এই প্যারাকে এখন আমি অন্য একটা উদাহরণ দেখাবো, তাই এটা দেখাচ্ছি। হ্যাঁ, অন্য একটা উদাহরণ দেখাবো। আমি এখানে একটা কাজ করি, এটাকে একটা উইড হাইট দিয়ে নিই। হ্যাঁ, বা শুধু একটা উইড দিই, উইড 500 পিক্সেল প্রথমটাকে। ওর যে 500 পিক্সেল দেয় তার এটা এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে মার্জিন প্যাডিং দিব। হ্যাঁ, তাহলে আমি এটাকে বলতে পারি যে 50 পিক্সেল আর হচ্ছে অটো। ঠিক আছে, তাহলে দেখেন উপরে নিচে 50 পিক্সেল, নিচে হলো 50 পিক্সেল, আর ডানে বামে সে দুই সাইডে সমানভাবে ভাগ করে দিছে। তার মানে এটা মাঝখানে চলে আসছে। ওই যে দুইটা ভ্যালু বললাম না, দুইটা ভ্যালু ইউজ হয় সবচেয়ে বেশি। 50 পিক্সেল আর দিলাম অটো, মানে প্রথম ভ্যালুটা উপরে নিচে নিল 50 পিক্সেল আর ডানে বামে নিল অটো। বুঝতে পারছেন এটা নাকি বুঝেন না বলেন তো? হ্যাঁ, আমি অটো করে দিলাম, মানে সে ডানে আর বামে মার্জিনটাকে সমানভাবে ভাগ করে দিল। যা আছে যা থাকুক, স্ক্রিন আপনি ছোট করেন, এটা ওইভাবেই থাকবে, মাঝখানে থাকবে যেখানে যা থাকার। হ্যাঁ, এই যে দেখেন এটা মাঝখান থেকে নড়বে না, কারণ মার্জিন যা থাকবে ডানে বামে খালি জায়গাটা দুজনে ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, এই অটো। আবার আমরা পুরোটাকে অটো করে দিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে পুরোটাকে অটো করে দিতে পারি। হ্যাঁ, অটো করে দিলে উপরের 50 পিক্সেল সরে গেছে, কারণ আমার এটা নির্দিষ্ট হাইট নেই। এখন যদি আমি একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিই এটাকে, উইড আছে, হাইট তো নাই, সে ভাগ করবে কাকে? এখন তো হাইট অতটুকু হচ্ছে, মানে যতটুকু কন্টেন্ট যাচ্ছে, অত নির্দিষ্ট হাইট নেই। আমি এটাকে হাইট বলে দিলাম 800 পিক্সেল। হ্যাঁ, এই যে 800 পিক্সেল দিলাম। প্রথম ভ্যালুটা নিচ্ছে না কেন? অটো, দুইটাকে তো অটো করে দিলাম। আচ্ছা, উপরে নিচের উদাহরণটা আমি আজকে নিজে প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, উপরে নিচের ভ্যালুটা পায় না এইভাবে। হ্যাঁ, উপরে নিচের ভ্যালুটা পায় না, এটা আমরা ফ্লেক্স দিয়ে করতে পারবো। জাস্টিফাই অ্যালাইন দিয়ে আমরা ওইখান থেকে এটা করতে পারবো। হ্যাঁ, এখান থেকে এটা হাইট দিয়ে হবে না, এটাকে অন্যভাবে করতে হবে, এভাবে হবে না। এটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করবো, উপরে নিচে দিয়ে দেই, আগের মতো রেখে দেই 50 পিক্সেল। হ্যাঁ, উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে অটো। এখন বলেন মার্জিন প্যাডিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন আছে কিনা? আর আমার জানা মতো আর মার্জিন প্যাডিং এর আর কিছু নাই। বক্সটাকে, এটাই তো প্রথম দেখাইলাম। আপনি 50 পিক্সেল দিলেন আর ডানে বামে খালি করে দিলেন, অটো দিলেন না। এই যে এখন লেফটিতে আছে নরমালি। বা এখানে 0 পিক্সেল দিয়ে দেন, 0 পিক্সেল দিয়ে দিলে একদম চেপে যাবে। আপনি কতটুকু রাখতে চাইতেছেন ডানে বামে? বাট আমি করলাম কি, ডানে আর বামে এই যে একটা খালি জায়গা এখন পড়ে আছে না, এই যে এখানে এইটুকু ধরে এটাকে আমি দুজনকে ভাগ করে দিলাম, এইটুকুই ডিফারেন্স। ঠিক আছে, নর্মালি তো ডানেই থাকবে, বামেই থাকবে। হ্যাঁ, এই। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। এখন তো এটা চারপাশে পাইতেছে, হ্যাঁ 50 পিক্সেল। আমি এটাকে এখন একটু এখানে এটা ইউজ করে দেখি তো এখান থেকে আসে কিনা। ফ্লট রাইট করে দিই। হ্যাঁ, ফ্লট রাইট করে দিই। এই যে এটা আমার রাইট পজিশনে চলে গেছে। হ্যাঁ, আবার ওই কন্টেন্ট গুলো ঝামেলা করছে। এটা হচ্ছে যে ফ্লট আছে না, ডিসপ্লে ফ্লটের জন্য আর কি। হ্যাঁ, রাইট করে দিলে রাইট হবে, লেফট করে দিলে লেফট হবে। যদি আমার হাইট উইড সেট করা থাকে তাহলে বটম দিলে বটম পাবে, রাইট টপ দিলে টপ পাবে। হ্যাঁ, তবে আমাদের ইউজ হয় লেফট আর রাইটের জন্য, লেফট আর রাইটের জন্য এটা আমাদের ইউজ হয় নরমালি। হ্যাঁ, ফ্লোয়েড টেক্ট করে দিলাম আর আমি ক্লিয়ার করে দিলাম এটাকে। হ্যাঁ, এখন দেখেন আমি এটাকে যখন ফ্লোয়েড টাইপ করছি তখন কি হয়েছে, আমার ওই কন্টেন্ট গুলো এখানে এসে চাইবে গেছে, নিচের কন্টেন্ট গুলো। হ্যাঁ, তো আমি এটাকে ক্লিয়ার করে দিতে পারি, ক্লিয়ার বোথ। হ্যাঁ, ক্লিয়ার বোথ ধরে নাই। ঠিক আছে, ক্লিয়ার বোর্ডটা এখান থেকে কেন পেলো না? আচ্ছা, এটা আমরা আরো একটু পরে দেখবো, এখানে কয়েকটা আরো টেকনিক্যাল কয়েকটা ব্যাপার আছে, এগুলো মাঝে মাঝে ইউজ হয়। হ্যাঁ, তাহলে আমরা ফ্লট রাইট দেখলাম। এখন আমরা প্যারাগ্রাফ পি, এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, প্যারাগ্রাফটা এখন আমরা যে ইনলাইন, আমরা আমাদের রুটিনে চলে যাই। হ্যাঁ, এখন আমি একটা কাজ করতে পারি, এটাকে আসলে একটা ডিভে রাখি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা দিছি প্যারা, এটা দেই প্যারা টু। হ্যাঁ, প্যারা ডট দেই নাই, প্যারা টু। প্যারা টু এর ভিতরে আমরা এই প্যারাগ্রাফটা নিয়ে যাই। হ্যাঁ, তাহলে আমরা একটু ফ্লট গুলো আর ডিসপ্লে গুলো বুঝতে পারবো। হ্যাঁ, দেখেন এটা হয় নাই ওই যে ডিসপ্লের জন্য, ওই যে ক্লিয়ার বুথ দিছি না, ডিসপ্লের জন্য হয় নাই, ডিসপ্লে প্রপার্টির জন্য।
আচ্ছা, এইখানে আবার এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, এখন দেখেন আমাদের দুইটা ডিভ আছে এখানে। হ্যাঁ, আমাদের এখানে দুইটা ডিভ আছে, একটা হচ্ছে প্যারা আর একটা হচ্ছে প্যারা টু। আমি প্যারা টুটাকে নিয়ে নিই। হ্যাঁ, ডট প্যারা টু। কয়েকটা টেকনিক্যাল জিনিস দেখবো। হ্যাঁ, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই, কিন্তু খুব সাদার মধ্যে দিই যাতে আপনাদের চোখে না লাগে। হ্যাঁ, একটু সাদার মধ্যে করে দিই। এটা হচ্ছে আমার প্যারা টু। এই যে এটি এটার মধ্যে লেগে গেছে। ঠিক আছে, এখন আমি এই দুইটাকে একটা অবস্থানে দিতে চাইতেছি। হ্যাঁ, তো এটাকে আমি দিয়ে দিই, এটাকে লেট দিছে না, এটাকে দিয়ে দিই ফ্লোট রাইট, কিন্তু আমাকে একটা উইড দিতে হবে এখানে। হ্যাঁ, ফ্লোট, এটা তো রাইট দিছে, এটা লেফট। লেফট, এই যে এটা লেফট যে দিছি, এটা উপর থেকে সরে আসছে পজিশনিং এর কারণে। কিন্তু দেখেন আমার এই যে দুইটা ডিপ, কিন্তু দুইটাই কিন্তু ইনল্যান্ড ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, তো এই দুইটাকে আমার আগে ডিসপ্লে ইনল্যান্ড ব্লক করতে হবে। হ্যাঁ, ডিসপ্লে ইনল্যান্ড ব্লক। হ্যাঁ, অথবা আমি একটা কাজ করতে পারি, এটাকে একটা উইড দিতে পারি। হ্যাঁ, আপাতত এখন আপনাদেরকে একটা উইড দিয়ে দেখাই। হ্যাঁ, এটাকে একটা উইড দিতে পারি আপাতত। এই যে এখানে আসলো, আর এটা লেফটে থাকলো, এটা রাইটে থাকলো। আচ্ছা, একটা এটাকে কত দেওয়া আছে উইড 500 পিক্সেল। হ্যাঁ, এটাকেও 500 দেই, এটাকে 500 পিক্সেল দেই, আর হচ্ছে এটা কন্টেন্ট আমরা আরেকটু বাড়াই দিই। আচ্ছা, এখন আমরা দেখি। আচ্ছা, এটাতে মার্জিন প্যাডিং অনেক কিছু আছে, তো এটাতে নাই। তা আমরা প্যারা টুকেও কিছু মার্জিন প্যাডিং দিয়ে নেই। হ্যাঁ, মার্জিন 50 পিক্সেল, প্যাডিং 30 পিক্সেল। এখন কে জয়েন করলো? এই যে এখন আমরা, এই হচ্ছে ফ্লোটিং বিষয়টা। হ্যাঁ, ফ্লোটে কি করে, এই যে এটাকে আমি লেফট দিলাম, এটাকে রাইট দিলাম। হ্যাঁ, কিন্তু আমরা যদি ডিসপ্লে এটা ইয়ে থাকে আর কি, হ্যাঁ, মানে ইনলাইন থাকে, তাহলে তো অটোমেটিকে পাইতো। আর ডিসপ্লে যদি ব্লক থাকে, তাহলে মনে রাখতে হবে আপনাকে যে আমার সাইজটা দেখতে হবে। এখন আমার যদি ব্লক থাকে, তাহলে তো 100% জায়গা নিয়ে রাখবে, তাহলে আমার পজিশনিংটা, এটা ফ্লটটা কাজ করবে না। বাট এটা সমাধান আছে ফ্লেক্স। ফ্লট আমি খুব কম ইউজ করি, বা আপনারাও খুব কম ইউজ করবেন, কারণ ফ্লেক্সে যখন মজা পাবেন আপনি ফ্লট ইউজ করবেন না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফ্লটটা। হ্যাঁ, অথবা আমরা এখানে যদি, আচ্ছা, আমরা সরাসরি ডিপটাকে ধরি। হ্যাঁ, সরাসরি ডিপটাকে ধরে আমরা ফ্লট লেফট দিই। এগুলো সুন্দর সমাধান হয় ফ্লেক্স দিয়ে, গ্রিড দিয়ে। হ্যাঁ, সহজ এবং সুন্দর সমাধান, খুব সহজ এবং সুন্দর সমাধান হয় আপনার ফ্লেক্স দিয়ে আর হচ্ছে গ্রিড সিস্টেম দিয়ে। হ্যাঁ, এগুলো আমরা পরে দেখব। দেখেন এখন আমি কি করছি, ডিপটাকে ধরছি। হ্যাঁ, একদম মেন দুইটা ডিপকে ধরা ঠিক নেই এইভাবে। হ্যাঁ, দুইটা ডিপকে ধরে ফ্লট লেফট দিয়ে দিছি। এখন কি একটার পরে আরেকটা অটোমেটিক সেই লেফট থেকে ধরে অটোমেটিক এই পাশ থেকে এই পাশে চলে আসছে। এখন এটা এটা চলে আসছে এই পাশে, কারণ কি, কারণ এই ডিপটা কিন্তু উপরে, তারপর একটা নিচে। হ্যাঁ, এইভাবে করে আমরা ফ্লট লেফট দিলে কি হবে, একটার পর আরেকটা চলে যাবে। আমরা যদি আরো কয়েকটা ডিপ নিই এখন, হ্যাঁ, আমরা যদি আরো কয়েকটা নিই তাহলে দেখতে পারবো, কিন্তু এগুলো তো সাইজ অনেক বেশি, 400 পিক্সেল 500 পিক্সেল করে। হ্যাঁ, ওইগুলো নিচে চলে আসছে। আমি একটা কাজ করি, এগুলো সাইজ কমাই দিই। হ্যাঁ, পাশাপাশি মার্জিন প্যাডিংও খুব বাজেভাবে দেওয়া আছে, 50 20 500, 50 20 500। হ্যাঁ, একটু কমাই দিই, 200 200 করে দিই। হ্যাঁ, তিনটা ধরছে, তিনটা ধরে বাকিটা নিচে চলে আসছে। ঠিক আছে, পরের একটা নিচে চলে আসছে। আচ্ছা, আমরা এভাবে ইউজ করব না, আমরা এভাবে ইউজ করব না, যেটা ফ্লট লেফট এবং রাইট ছিল আমরা ওইটা ইউজ করব। ঠিক আছে, এভাবে ইউজ করা আমাদের প্রয়োজন হয় না। এভাবে যখন দরকার হবে তখন আমরা ফ্লট ইউজ করব। ঠিক আছে, তখন আমরা ফ্লট ইউজ করব। এই, তাহলে আমরা ফ্লট লেফটে রাইটটা বুঝছেন তো না? লেফটে দিলে লেফটে আসবে, রাইটে দিলে রাইটে আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে আমার উইডটা
যাতে আমার স্ক্রিন সাইজের সাথে বেশি না হয়, এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর আমরা ফ্লোট দেখলাম, মার্জিন প্যাডিং দেখলাম, ব্লক লেভেল এলিমেন্ট তো আপনারা জানেনই যেটা ব্লক হয়। তো এখানে আমি একটা জিনিস একটু তারপরে দেখায় দিই। হ্যাঁ, এখানে আমি অ্যাবাউট থেকে যদি দেখাই, ফ্লটের ইস্যুটা বাদ দিলে, হ্যাঁ, আমি যে ফ্লট লেফট রাইট আছে এটাকে যদি বাদ দিই, আমি একটু ফাঁকে দিয়ে ইয়েটা দেখাই দিই। হ্যাঁ, ব্লক লেভেল আর ইনলেট এলিমেন্ট। এখন তো এটা ব্লক লেভেল এলিমেন্ট আগের মতো করে, এই যে এখানে এসে এটা শেষ হয়েছে, তারপর আরেকটা। হ্যাঁ, প্যারা 1 আর প্যারা 2। এখন আমি ডট প্যারাকে একটু ধরতেছি। হ্যাঁ, ডট প্যারাকে ধরে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, এটা দিলাম, আর হচ্ছে প্যারা 2। প্যারা 2কে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। তাহলে এটাকে দিলাম একটু নীলের কাছাকাছি একটা কালার। হ্যাঁ, এখন আমরা যদি দেখি তাহলে এই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, এই হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, এটা তো আমরা জানি, কিন্তু না, উদাহরণটা এভাবে দেখাবো না, আপনাদেরকে একটু অন্যভাবে সহজ করে দেখাই। হ্যাঁ, একটু সহজ করে দেখাই। আমি এখানে আলাদা দুইটা নিই, দুইটা কন্টেন্ট নিই। আমি এখানে আলাদা দুইটা কন্টেন্ট কি নিব, পি ট্যাগ নিই। হ্যাঁ, ছোট ছোট দুইটা কন্টেন্ট দিয়ে দেখাই, ছোট 5 ওয়ার্ড, আর পরে একটা পি নেই, এটাকে দিলাম লরেম ছোট্ট বা 10 ওয়ার্ড দিলাম। হ্যাঁ, এখন আমার এই দুইটা নিচে নিচে আসবে, এটা কিন্তু আমরা জানি। এটা পজিশনিং এর কারণে আমার এখানে প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আপাতত আমি এটাকে একটু একদম হাইড করে রাখি, এই উদাহরণটা দেখাই দিই। পজিশনিংয়ে যাওয়া মানে হচ্ছে ঝামেলা। দেখেন এই দুইটা এখন আমার ইনলাইন ব্লক লেভেল এলিমেন্টে আছে। হ্যাঁ, এই দুইটা আমার ব্লক লেভেল এলিমেন্টে আছে। এগুলোকে কোনো এখন আমার প্রয়োজন হলো আমি দুইটাকে ইনলাইনে নিয়ে আসবো। হ্যাঁ, দুইটাকে ইনলাইনে নিয়ে আসবো, তাহলে আমি ইনলাইনে নিয়ে আসবো এভাবে সরাসরি। আমি এখন উদাহরণের জন্য শুধু সরাসরি পি ট্যাগটাকে ধরতেছি। সরাসরি পি ট্যাগটাকে ধরে আমি লিখবো ডিসপ্লে ইনলাইন। ঠিক আছে, এভাবে আমরা ইনলাইনকে ব্লক করতে পারি, ব্লককে ইনলাইন করতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এখন দুইটা পাশাপাশি চলে আসছে। আবার আমরা যদি এখন একটা উদাহরণ দেখি, হ্যাঁ, এই উদাহরণটা দেখাই নি আগে, তারপর এটাকে আমি কমেন্ট করে দিব। ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কিছু একটা লিখলাম। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লরম 5 ওয়ার্ডের লিখলাম, আমি এটাকে ডুপ্লিকেট করলাম। এখন কি হবে, দুইটা আসবে পাশাপাশি, অ্যাঙ্কর ট্যাগ দুইটা, এই যে দেখেন এই দুইটা আসছে পাশাপাশি, বাট আমার তো এটা দরকার নেই। আচ্ছা, এখানে একটা ব্রেকিং ট্যাগ দিয়ে নিই, আমার এটা দরকার নেই। এখন আমি চাইলে কি করতে পারি, এটাকে আবার ডিসপ্লে ব্লক করে দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগটাকে আমি ডিসপ্লে ব্লক করে দিতে পারি। ঠিক আছে, আমি এটাকে ডিসপ্লে ব্লক করে দিলে উল্টাটা হয়ে যাবে আর কি, মানে আমার ব্লককে যেটা বাই ডিফল্ট ব্লক আছে এটাকে ইনলাইন করলাম, আর ইনলাইনটাকে ব্লক করলাম। ঠিক আছে, প্রয়োজন মতো এরকম হইতে পারে। এই যে দেখেন এখন আমার অ্যাঙ্কর ট্যাগ দুইটা কিন্তু ব্লক লেভেল হয়ে গেছে। ব্লক লেভেল মানে কি, সেই ডিসপ্লে লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা দখল করে নিবে। আর ইনলাইন মানে সে আবার যতটুকু লেখা আছে অতটুকু জায়গা দখল করবে, বাকি জায়গা ছেড়ে দিবে। দেখেন বাকি জায়গায় আরেকটা প্যারাগ্রাফ এসে বসছে। এখন যদি আমি আরেকটা প্যারাগ্রাফ লিখি, দেখেন এখন যদি এরকম আমি আরেকটা প্যারাগ্রাফ বাড়াই নিই, হ্যাঁ, তাহলে আমার এটা কি করবে, এই যে পাশে দিয়ে বসে যাবে, পাশে বসে গেছে। ঠিক আছে, নিচে আসে না। আর অ্যাঙ্কর ট্যাগ দুইটা দেখেন ওরা বাই ডিফল্ট কিন্তু ইনলাইন এলিমেন্ট, কিন্তু আমি ওদেরকে ব্লক করে দিছি, ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা উদাহরণ দেখেন। হ্যাঁ, এটা আপনাদের অ্যাঙ্কর ট্যাগ বা বিভিন্ন জায়গায় লাগতে পারে। এটা হচ্ছে মেইন আমার দেখানোর পালা। হ্যাঁ, মেইন আমি কি করতেছি, এখানে আমি প্যারাগ্রাফের ভিতরে দিতেছি, প্যারাগ্রাফগুলো ইনলাইন আছে না, ধরেন আমি এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, প্যারাগ্রাফের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে আমি লিখে দিচ্ছি লগ ইন। হ্যাঁ, এটা কিন্তু ইনলাইন এলিমেন্ট লগ ইনটা, এই যে দেখেন লগ ইন লেখাটা চলে আসছে। আচ্ছা, লগ ইন বাই ডিফল্ট এখন ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, ব্লক হয়ে গেছে। আমি এটাকে খুলে দিই, অ্যাঙ্কর ট্যাগটাকে আমি খুলে দিই। যে ইয়েতে দিলে মানে কি যেন বলে, মানে HTML ট্যাগের মধ্যে CSS ইউজ করলে প্রবলেমটা হয়। এখন আপনি চিন্তা করতেছেন লগ ইনটাকে মানে অ্যাঙ্কর ট্যাগটাকে আমি নিচে দুইটা কেটে দিই। আপনি এগুলো তো দেখাইলাম, হ্যাঁ, ব্লককে ইনলাইন কিভাবে করে, ইনলাইনকে ব্লক করে। এখন আপনি চাইতেছেন লগ ইন লেখাটাকে কালারফুল করবেন, উইথ দিবেন, হাইট দিবেন। তাইলে আমাদের পি এর ভিতরে যে এইটা আছে, হ্যাঁ, পি এর ভিতরে যে এইটা একটা আছে, আমরা এটাকে একটা কালার দিই। হ্যাঁ, আমরা এটাকে একটা কালার দিই রেড, তারপর এটার একটা মার্জিন দিই, কারণ
লগ ইন লেখাটা, আচ্ছা আমরা প্রথমে একটা ফন্ট সাইজ দিই। হ্যাঁ, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। আউটপুটটা দেখি, এর আউটপুটটা দেখি। এই যে দেখেন ফন্ট সাইজটা বড় হয়েছে। এখন আপনার মনে হতে পারে যে আমি সাইডে দিয়ে একটু ডানা বামে একটু জায়গা নেই, একটু মার্জিন দিব। আমি মার্জিন দিই। হ্যাঁ, এখন কিন্তু কোনো ব্লক টক নাই, শুধু আমি পিটাকে ডিসপ্লে ইনলাইন করছি। হ্যাঁ, আমি মার্জিন দিলাম 50 পিক্সেল, উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 50 পিক্সেল দিই। হ্যাঁ, আর উপরে নিচে দরকার নেই, উপরে নিচে 0 পিক্সেল, মানে ডানে বামে একটু জায়গা করে নিব। এই যে ডানে বামে জায়গা করে নিলাম, ঠিক আছে। এখন আমি এটার একটা হাইট দিব। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে হাইটটা বুঝতে পারবেন। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম F00 লাল দিলাম। হ্যাঁ, আচ্ছা অলরেডি এটা কালার আছে লাল, এটাকে ব্লু করে দিই, ব্লু আর লাল, ঠিক আছে। এখন আমার এটা হবে এরকম, এই যে ব্লু আর লাল। এখন আমি এটার একটা হাইট বাড়াবো, হাইট, হাইট দিলাম 50 পিক্সেল। আমার প্রয়োজন হইতে পারে, দেখেন হাইটটা পায় নাই। আরো বেশি দেন, পাবে না সে। 500 পিক্সেল দেন, হাইট পাবে না। আমি একটাকে হাইট দিচ্ছি, হাইট পাচ্ছে না। কারণ কি? আপনি উইড দেন, উইড দেন 500 পিক্সেল, পাবে না, পাচ্ছে না। এর কারণ হচ্ছে এটা ইনলাইন এলিমেন্ট। এটা কিন্তু খুব খেয়াল করেন, এটার জন্য ডিজাইনে অনেক প্রবলেমে পড়বেন। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট আমি এটা বলে দিই, যেটা ইম্পর্টেন্ট উইড এবং হাইট সে কোনোটাই পাচ্ছে না, কারণ ইনলাইন এলিমেন্টে কোনো উইড এবং হাইট পায় না। তাহলে আমি কি করব? আমি এটাকে ডিসপ্লে ব্লক করে দিব নাকি কি করবো বলেন তো? আচ্ছা, আগে সমস্যা দেখাই তারপর সমাধান করবো। ডিসপ্লে ব্লক করে দিলে এখন উইডের হাইট পাবে, কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? ব্লক মানেই তো তখন সে, আমার তো এটা দরকার হচ্ছে লাইনে থাকুক, আমার দরকার ছিল কিন্তু লাইনে থাকা। এখন আমি এটাকে একটু বেশি দিছি, তো তাই একটু বেশি বাজে দেখা যায়। আমি একটু 50-50 দিই। হ্যাঁ, 50-50 দিই। এখন কি হলো দেখেন, আমি চাইলাম কি হইলো কি, আমি তো চাইতেছি এটা 50-50 জায়গা নিয়ে এখানে থাকুক, পরের লেখা পরে থাকুক, এইভাবে লেফট থেকে রাইট পর্যন্ত ব্লক করতে তো বলি নেই। তাহলে আমি দেবো ইনলাইন ব্লক, ঠিক আছে। জাস্ট লেখাটা হবে কি, ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক দিলে হবে কি, সে ইনলাইনে থাকবে কিন্তু জায়গাটুকুকে ব্লক করবে। ব্লক করলে আমরা কি পাবো? উইড হাইট পাবো। এখন দেখেন এটা উইডার হাইট পাইছি, কিন্তু উইডটা ছোট হয়ে গেছে 50 পিক্সেল। হ্যাঁ, আমরা এটাকে 100 করে দিই। এই যে দেখেন এখন এটা উইডার হাইট পেয়ে গেছে। এটা কি, কথাটা কি বুঝতে পারছেন নাকি কষ্ট হয়ে গেছে বুঝতে বলেন তো? মানে আমরা যদি কোনো ইনলাইন এলিমেন্টে, কোনো ইনলাইন এইচটিএমএল এলিমেন্টে আমরা যদি উইড এবং হাইট দিতে যাই, ঠিক আছে, তাহলে আমরা তাকে ইনলাইন ব্লক করে নিব, সোজা কথা শেষ। ব্লক করে নিলে কি হবে, সে ইনলাইনই থাকবে কিন্তু আমার এটা মানে ওই জায়গাটুকুকে সে ব্লক করে নিবে। আর যদি ব্লক লিখে দেয় তাহলে কি হবে, একদম লেফট থেকে এক জায়গা নিয়ে নেবে। আর ইনলাইন নিলে যতটুকু কন্টেন্ট আছে অতটুকু জায়গা নিয়ে বাকিটা ছেড়ে দিবে। ধরে না কেটে দেন। আচ্ছা, এরপর আমরা এখন আর কি বাকি আছে, আমরা পজিশনিংটা দেখি না। হ্যাঁ, টেবিল স্টাইলিং আপনারা পারবেন এখন। হ্যাঁ, ধরে ধরে আপনারা একটু কালার টালার ইউজ করবেন, মার্জিন প্যাডিং। আর আমরা এখন দেখবো বর্ডারটা ইম্পর্টেন্টলি। হ্যাঁ, এই বর্ডার এটার মধ্যে দেখাই দেয়। বর্ডার খুব সহজ কিন্তু। হ্যাঁ, বর্ডার খুব সহজ। এটা আমি একটা 3টা ভ্যালু দিয়ে দেখাবো, এটা এত পেছানোর দরকার নাই। হ্যাঁ, বর্ডার আমাদেরকে 3টা ভ্যালু দিতে হয়। প্রথম দিতে হয় এটার থিকনেসটা কতটুকু হবে। হ্যাঁ, এই অ্যাঙ্কর ট্যাগটাকে দিচ্ছি, ছোট জিনিসটাকে। এটা থিকনেসটা কতটুকু হবে আমার বর্ডারে। এই যে ধরেন এটা একটা বর্ডার। হ্যাঁ, এটা কতটুকু চিকন মোটা হবে আর কি। তো আমি 3 পিক্সেল দিচ্ছি, 3 পিক্সেল। আর এটা টাইপটা কি হবে, কোন টাইপের হবে? সলিড আছে, ডটেড আছে। হ্যাঁ, আর একটা 3টা-4টা প্রপার্টি আছে, তবে বেশি ইউজ হয় সলিড এবং ডটেড। আর একটা ড্যাশ এরকম টাইপের একটা মেবি আছে। সলিড দিলাম, তাহলে প্রথম হলো এটা কতটুকু চওড়া হবে আমার বর্ডারটা। তারপর দিলাম এটা কি টাইপের হবে। এরপর আমি কালার দিব, সিম্পলি কালার। তাহলে আমি এটার কালারটা কোনটা দিব? গ্রিন দিই। হ্যাঁ, না হয় দেখা যাবে না, গ্রিন দিলাম, শেষ। এই বর্ডার ইউজটা কিন্তু সহজ। এই যে দেখেন চারপাশে বর্ডারটা পেয়ে গেছে। এরকম সব কিছুতে, ডিপ থেকে শুরু করে সব কিছুতে আপনারা এরকম বর্ডার ইউজ করতে পারবেন। এখন যদি আপনি 3 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল দেন, তাহলে এটা 5 পিক্সেল জায়গা নিয়ে নেবে। এই এটা হচ্ছে বর্ডার, আর কিছু না। বুঝতে পারছেন? আরেকটা আছে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডারের পাশাপাশি আমরা এটাকে দিতে পারি বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 20 পিক্সেল। তাহলে হবে কি, চারপাশে 20 পিক্সেল করে যে জায়গা কেটে যাবে, কর্নার ধরে 20 পিক্সেল করে জায়গা কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা সমান সমান করে দিই। হ্যাঁ, এই যে দেখেন 20 পিক্সেল করে জায়গা কেটে গেছে।
আর এখন যদি আমরা এটাকে 50 পিক্সেল দিই তাহলে আরো বেশি কাটবে কর্নারে। হ্যাঁ, এটা রেডিয়াস মানে ইয়েটা ধরে হয় আর কি। হ্যাঁ, আর এটাকে যদি আমরা গোলাকার করতে চাই তাহলে আমরা কি করব, উইড এবং হাইট যদি সমান থাকে, কথা খেয়াল করবেন, উইড এবং হাইট সমান থাকলে আমরা যদি 50% করে দিই তাহলে এটা গোলাকার হবে, একদম গোলাকার। হ্যাঁ, বৃত্ত আঁকলে যেমন হয় তেমন হবে। এভাবে আপনারা একটা ডিপকে দিয়ে নিন। হ্যাঁ, এভাবে একটা ডিপকে দিয়ে নিন, তাহলে আমরা বর্ডার রেডিয়াস 50% দেখলাম এবং বর্ডার দেওয়াটাকে দেখলাম। এখানে আপনি চাইলে 50 পিক্সেল রেখে আপনি দুইটা ভ্যালু দিতে পারেন। হ্যাঁ, একটা হচ্ছে 50 পিক্সেল আর একটা 20 পিক্সেল। তাহলে দেখেন প্রথম ভ্যালুটা পাবে কর্নার, কর্নার ধরবে সে। বর্ডার রেডিয়াস মানে কর্নার, প্রথম এই কর্নার, তারপর এই কর্নার, তারপর এই কর্নার, তারপর এই কর্নার। আমরা যদি দুইটা ভ্যালু দেই তাহলে হবে যে উল্টাটা পাবে। হ্যাঁ, অল্টারনেট হবে। এই যে দেখেন, এটা পাইছে 50 পিক্সেল, এটা পাইছে 50 পিক্সেল, এটা পাইছে 30, এটা পাইছে 30। বুঝতে পারছেন বর্ডার রেডিয়াসের দুইটা ভ্যালু? বর্ডার রেডিয়াস প্রপার্টিটা, হ্যাঁ, আমরা বর্ডার দিলাম, তারপর বর্ডার রেডিয়াস দিলাম, দুইটা ভ্যালু। চাইলে তিনটেও ব্যবহার করতে পারেন। আরেকটা দিলেন 10 পিক্সেল, ছোট্ট দিলাম। হ্যাঁ, 10 পিক্সেল, তিনটা ভ্যালুতে। এই যে দেখেন, এটা পাইছে প্রথমটা আবার 50 পিক্সেল, দ্বিতীয় ভ্যালু পাইছে এই দুইটা কর্নারে, আর তৃতীয় ভ্যালু পাইছে এটাকে। ঠিক আছে, তিনটা ভ্যালু দিলে এরকম ভাবে হবে। আপনি চাইলে চারটা ভ্যালু ব্যবহার করতে পারেন। এটাকে আবার 50 পিক্সেল দিলাম, সরি 50 দিলে দুইটা একরকম হবে। এটাকে 30 পিক্সেল দিলাম, চতুর্থ ভ্যালুটা এখন হবে একটা, দুইটা, তিনটা, চারটা। এখন আর ভেজাল নাই। তবে ইউজ হয় চারটা, দুইটা, বুঝছেন? ইউজ হয় চারটা, না হয় দুইটা, আর না হয় একটা। হয় হয় চারটা, না হয় হয় দুইটা, না হয় একটা। একটা দিলে চারপাশে পাবে, আর দুইটা দিলে এই কর্নার এই কর্নার, আর দ্বিতীয়টা পাবে এই কর্নার এই কর্নার। ঠিক আছে, আর চারটা দিলে তো চার কর্নার, এই কর্নার থেকে শুরু হবে প্রথমটা। এটা হচ্ছে বর্ডার এবং বর্ডার রেডিয়াস। বুঝতে পারছেন তো না, নাকি কঠিন মনে হচ্ছে? পুরো পেজে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন দিতে পারবেন, অসুবিধা নেই। আর আপনার আগামী, হ্যাঁ, আর আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমি যা যা করেছি সেগুলো করবেন, পাশাপাশি একটা টেবিল স্টাইল করবেন। হ্যাঁ, টেবিলকে ধরে ধরে টিডি, যেভাবে গত ক্লাসে আর এই ক্লাসেরটা একটা রেজাল্ট আপনারা টেবিল দেখাবেন। আর এইগুলো একটা বিভিন্ন ডিবেকে, ইমেজকেও আপনি বর্ডার দিতে পারবেন কিন্তু। হ্যাঁ, ইমেজকে বর্ডার, বর্ডার রেডিয়াস দিতে পারবেন সবকিছু। অথবা ইমেজকে একটা ডিবের ভিতর নিয়ে সেই ডিপটাকে উইড দিবেন, হাইট দিবেন, তারপর চারপাশ দিয়ে বর্ডার রেডিয়াস দিয়ে গোল করে ফেলবেন। এটা আপনারা করে দিবেন একটা ইমেজকে। মানে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা ইমেজকে মানে গোল করে দেখাবেন। হ্যাঁ, একটা বাংলাদেশের পতাকা এঁকে দেখাবেন এই বর্ডার রেডিয়াস দিয়ে। তারপর হচ্ছে আমি যেগুলো করছি এগুলো প্র্যাকটিস করে দেখাবেন। আর লাস্ট মুহূর্তে এখন আমি পজিশনিংটা দেখাই নেব। হ্যাঁ, পজিশনিংটা আগামী ক্লাসে দেখাবো, আজকে দেখাবো না। এটা একটু আলাদা পার্ট, আজকে প্রেশার পড়ে যাচ্ছে বেশি। কারণ আমি ওই যে বর্ডার, বর্ডার রেডিয়াস, তারপর হচ্ছে কয়েকটা জিনিস একটু বেশি দেখাচ্ছি না সিলেবাসের বাইরে, প্রেশার পড়ে যাবে আপনাদের উপর, প্রেশার দিতে চাচ্ছি না। একটা টার্মস বাদ রাখলাম,